আদি চুড়ি আর নুপুরটি হাতে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। যখনই তার বোধগম্য হল মিনি ও চলে গিয়েছে ওই মেয়েটির সাথে, সে চিন্তিত হয়ে পড়ল। সে ভাবনায় পড়ে গেল, তার মিনি কোথায় গেল? মিনি কি তাহলে হারিয়ে গেল? একা একা আবার তার কাছে ফিরবে তো? ওই মেয়েটাই কি তাহলে মিষ্টি? উগ্র রোষে সে ফেটে পড়ল। কি সব লুকোচুরি খেলা হচ্ছে তার সাথে? আইমিও বোধ হয় কিছুই জানে না। জানলে সে বলবে না কেন? মিষ্টি মেয়েটি কে হয় আমার? কোনো প্রশ্নের উত্তর সে পেল না। পেছনে থেকে আইমির ডাক ভেসে এল। আদি পিছু ফিরল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আইমি তার কাছে এগিয়ে এল, হাসিমুখে জানতে চাইল, কি হয়েছে? তোমার জন্য অপেক্ষা করতে করতে বোর হয়ে যাচ্ছি। আর তুমি এখানে দাঁড়িয়ে আছো? মিনি কোথায়? এক নাগারে প্রশ্ন ছুড়ল আইমি। আদি তারপর ও শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আইমির হাতের ছোঁয়ায় তার সম্বিত ফিরে এল। আইমি আদির কাঁধে হাত দিয়ে ডেকে বলল, এনিথিং রং আদি? আদি হাতের কবজিতে পড়া ঘড়ির দিকে তাকাল। ব্যস্ত হয়ে বলল, আমাকে ইমার্জেন্সি হসপিটালে যেতে হবে। ইমি তুমি ঘুরো ফিরো, মজা করো, আমাকে যেতে হবে। মন খারাপ করো না। আইমির মন খারাপ হয়ে যায় সাথে সাথে। সে মাথা নামিয়ে বলে, আচ্ছা। আদি হনহন করে এগিয়ে যায় গাড়ির কাছে। তাকে সত্যি সত্যি চলে যেতে দেখে আইমির চোখের জল টলমল করে ওঠে। বন্ধুদের চোখের আড়াল করতে সে অন্যদিকে মুখ করে রাখে। আচমকা পেছনে থেকে আক্রমণ আসে। আদি তার কাঁধে থুতনি রেখে বলে, প্লিজ রাগ করো না, সরি সরি সরি। আইমির জমে উঠা অভিমান মুহূর্তেই গলে যায়। সে হেসে উঠে আদিকে ধাক্কা দেয়, বলে, সবার সামনে এসব কি আদি? আদি বোকার মতো এদিক ওদিক তাকায়, বলে, সবাই সবার কাজে ব্যস্ত। আদি ইমির প্রেমলীলা দেখতে বসে নেই, আর দেখলেই বাকি। আদি এসব কেয়ার করে না। আইমি ভ্রু উঁচিয়ে বলে, আচ্ছা। আদি তার মতো করে বলে, জি ম্যাডাম। আইমি হাসে, বলে, আচ্ছা ঠিক আছে যাও, তবে পরে পুষিয়ে দিতে হবে কিন্তু। আদি পিছু পিছু হাঁটতে হাঁটতে বলে, থ্যাংক ইউ সো মাচ ইমি। তোমার মতো করে যদি সবাই বুঝত। আইমি হাত নেড়ে বলে, আইমির মতো করে আদিকে কেউ বুঝবে না। বাসায় ফিরে রিপ অবাক হল মিনির মুখে চটপট কথা শুনে। সে বিস্মিত চোখে মিনির দিকে চেয়ে রইল। দেখে মনে হচ্ছে মিনি কতকাল ধরে ঈশাকে চেনে। ঈশা ভয়ে ভয়ে বলল, রিপদা ও মিনি, আমার এক বন্ধুর পোষা টিয়ে পাখি। ও আমাকে চেনে তাই চলে এসেছে। আমি ওকে ফোন করে জানিয়ে দেব। রিপ বলে, তা ঠিক আছে, কিন্তু এ তো দেখছি পরীর চাইতেও দ্রুত কথা বলতে পারে। ঈশা কিছু বলার আগেই মিনি ডাক দিল, নাইস বয় নাইস বয়। মিনি মিনি। রিপ চোখ পাকিয়ে চেয়ে রইল মিনিকে। মিনি ঈশার কাঁধে গিয়ে বসে ডাকে, মিষ্টি মিষ্টি। মুনা এগিয়ে আসে, বলে, মিষ্টি কি তোকে ডাকছে রে ইস্যু? ঈশা হেসে মাথা নাড়ায়, বলে, হ্যাঁ আমাকেই মিষ্টি ডাকে। রিপ সোফায় বসে পড়ে বলে, ইস্যুরে আমি মিনিকে আর কোথাও যেতে দেব না। তোর বন্ধুকে বলিস প্রাইজটা বলে দিতে, আমি কিনে নেব। আমার মিনিকে খুব পছন্দ হয়েছে। ঈশা মিনিকে আঙুল দিয়ে রিপকে দেখিয়ে বলে, মিনি ওই দেখো, নাইস বয়টার নাম রিপ। তুমি আজ থেকে রিপ বলে ডাকবে। মিনি আচমকা রিপের কাঁধের উপর গিয়ে বসে। রিপ দূরে সরে পড়ে কাঁধ চুলকিয়ে বলে, ওরে বাপরে আমার সুরসুরি লাগে। মিনি আবার ও তাকে আক্রমণ করে, গালের একপাশে ঠোকর মেরে বলে, রিপ ব্যাড বয় ব্যাড বয়। রিপ মাথায় হাত দিয়ে বলে, ও মাই গড, এসব ও জানে? ঈশা হেসে কুটি কুটি হয়, বলে, রিপদা ও সব জানে। ঈশা মুনার কোলে থাকা পরীর দিকে তাকায়। মিনিকে বলে, মিনি ওনার নাম মুনা, আর এটা আমাদের প্রিন্সেস। মিনি ডানা ঝাপটায় খুশিতে, ডেকে উঠে, মুনোনা, প্রিন্সেস। বাঁশির সুরের মতো চিকন গলায় সবার নাম উচ্চারিত হওয়ায় জহির মিয়া আর তালহা বেগম এগিয়ে এলেন। বললেন, এ আবার কোন আপদ নিয়ে এলি? জহির মিয়া বাধা দিয়ে বলে, আহা কি মিষ্টি একটা পাখি, এভাবে বলছো কেন? মিনি তাদের কথা শুনে চট করে ডেকে উঠে, মিনি মিনি। ঈশা হেসে উঠে, বলে, মামা তুমি কি মিষ্টি একটা পাখি বলেছ তাই রাগ করেছে? ওর নাম মিনি। জহির মিয়া চশমা ঠিক করে বলে, ওর নাম মিষ্টি হলেই ভালো হতো। ঈশা কিছু বলার আগেই মিনি উড়ে যায় জহির মিয়ার কাছে। জহির মিয়ার মাথায় আঁচড় মেরে ঈশার কাছে চলে আসে, ক্ষোভ নিয়ে ডাকে, মিষ্টি মিষ্টি মিষ্টি। উপস্থিত সবাই হো হো করে হেসে ওঠে। ঈশা হাসতে হাসতে সোফার সাথে লেপ্টে পড়া ছেলেটাকে দেখে অবাক হয়। ভ্রু কুঁচকে বলে, রিপদা কি করছো?
এভাবে কেউ হাসে? রিপ পেট ধরে উপরে উঠতে উঠতে বলে, আমি যাই, এখানে আর বেশিক্ষণ থাকলে পেটে খিল ধরে যাবে। জহির মিয়া সোফায় বসতে বসতে বলে, এ পাখিটির মালিকের ভয়ঙ্কর রাগ বলতে হবে। পাখিটিও তাই শিখেছে। নিমেষেই হাসিমুখ অন্ধকারে চেয়ে যায় ঈশার। আনমনা হয়ে যায় সে, ভয়ে বাসা বাঁধে বুকে, হাত পায়ে ঠান্ডা শিরশিরে অনুভূত হয়। কি হতে চলেছে তার সাথে? সে সব পিছুটান ফেলে চলে এসেছে বহুদূর। আবার কেন তাকে সেই অতীত তাড়া করে বেড়াচ্ছে? আবারও কি তাকে মুখোমুখি হতে হবে সেই জঘন্য অতীতের? মুখোমুখি সে কি করে হবে? তার হাতে যে কেন কিছুই নেই। হঠাৎ তার মনে পড়ল অ্যালবামের কথা। ডক্টর কি অ্যালবাম পেয়ে গেছে? পেয়ে গেলে বোধহয় মিষ্টির খোঁজে ফেটে পড়ত। তার মানে পায়নি। ওই অ্যালবামের ভাঁজে চিরকুট রেখে সে খুব বড় ভুল করেছে। এই ভুলের মাসুল সে কি করে দেবে? আচ্ছা, মিনুমা কি আছে? মিনুমা অ্যালবাম থেকে চিরকুটগুলো সরাতে সাহায্য করবে তো? ওই চিরকুটগুলো কিছুতেই ডক্টরের হাতে পড়তে দেওয়া যাবে না। ডক্টর যদি একবার সব বুঝে যায় তার সম্বলটুকুও সে হারিয়ে ফেলবে। আজিজ চৌধুরী তার বেঁচে থাকার একটিমাত্র প্রদীপটুকুও কেড়ে নেবে। ডক্টর কি এটুকু নিয়েও তাকে বাঁচতে দেবে না? ডক্টর তো আর তাকে চাই না, শুধু শুধু অতীত জানতে চাইবে। জেনেই বাকি লাভ হবে? হয়তো ভালো মানুষ সাজার জন্য আবার দয়া দেখাবে ঈশার প্রতি। কিন্তু এই দয়া তো সে কখনোই চায়নি। সে ডক্টরের সাথে ভালো থাকতে চেয়েছিল। ডক্টরের একটুখানি ভালোবাসা চেয়েছিল। এটাই তার জন্য কাল হয়ে দাঁড়াল। ডক্টরের জীবনে অন্য কেউ আছে জেনেও ডক্টরকে সে চেয়েছিল, এটাই তার দোষ, তার অপরাধ। সে কেন রক্ষিতা থেকে বউ হতে চেয়েছি? এত চুপচাপ নির্জীব আদিকে কয়েকদিন ধরে খেয়াল করছেন আলিয়া চৌধুরী। মিনিকে ও কোথাও দেখা যাচ্ছে না। কি সমস্যা? আইনি ও কয়েকদিন আসেনি। আফাজ আহমেদের কথা অনুযায়ী বিয়ের ব্যাপারে কথা বলতে এসেই আদিকে এমতাবস্থায় দেখে আলিয়া চৌধুরী ভড়কে গেলেন। আদি মায়ের উপস্থিতি টের পেল। বলল, এদিকে এসে বসো মা, কি বলবে বলে যাও। আলিয়া হাসল, আদির পাশে এসে বসল, মাথায় চুলে হাত বুলিয়ে বলল, আইমির সাথে কথা হয়েছে? আদি হ্যাঁ জবাব দিল। আলিয়া চৌধুরী এদিক ওদিক তাকিয়ে বলল, মিনি কোথায়? কয়েকদিন ধরেই দেখছি না। আদির সাবলীল জবাব, হারিয়ে গেছে। আলিয়া চৌধুরী চমকাল না। মানসিক ভারসাম্যহীন আদির মিনিকে প্রয়োজন হলে ও এই আদির মিনিকে কোনো প্রয়োজন নেই। আদি আলিয়াকে চমকাতে না দেখে বলল, তুমি অবাক হচ্ছ না মা? মিনি আমাকে ছেড়ে চলে গেছে। সবাই কি শুধু আমায় ছেড়ে চলে যায়? ছেড়ে চলে যায়? কথাটি শুনে হঠাৎ আলিয়া ভড়কে গেল। বলল, কেন চলে যাবে? আদি চৌধুরীকে কি ইগনোর করা যায়? মিনি কোথায় হারিয়েছে? আদি উত্তর দিল না। উরুর উপর দুহাত মুষ্টিবদ্ধ করে রেখে মুখ বরাবর রাখল। চিন্তায় মগ্ন সে। হঠাৎই বলল, মিষ্টি কে ছিল মা? কে হয় আমার? আলিয়া যেন এই ভয়টাই পাচ্ছিলেন। দাঁড়িয়ে পড়লেন, বললেন, কে মিষ্টি? কার কথা বলছ? আমি এমন কাউকে চিনি না। আদি মায়ের চোখ থেকে চোখ নামিয়ে নিল। বলল, কেউ জানে না সেটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কেউ তো জানে, কেউ তো ছিল, কিন্তু কে বলবে আমায়? কে সে? আলিয়া বিপদের আশঙ্কা দেখে তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন রুম থেকে। যে করেই হোক আজিজের সাথে কথা বলতে হবে। আদির মনমগজ থেকে পুরোপুরি মিষ্টি নামটি মুছে ফেলতে হবে, যাতে আদি ভুলে ও ওই নামটি উচ্চারণ করতে না পারে। এত বছর পর হঠাৎ করে মিষ্টির কথা কি করে মনে পড়তে পারে আদির? যেখানেই তার কোনো কিছুই মনে পড়ার কথা নয়, তখনকার কোনো স্মৃতি সে সংরক্ষণ করতে পারেনি। তাহলে মিষ্টিকে কি করে মনে পড়ল? ওই মেয়েটা এখন কোথায়? আদির সামনে না পড়ার ব্যবস্থা করতে হবে। আইমির সাথে আদিকে জুড়ে দিতে হবে। রাতের খাবার টেবিলে আজিজ চৌধুরী আদিকে সরাসরি জিজ্ঞেস করল, সে বিয়েতে এই মুহূর্তে রাজি আছে কিনা। আইমির বাবা আর অপেক্ষা করতে পারবে না। আদিকে অনেক সময় দেওয়া হয়েছে। আদির অমন অসুস্থতার সময় আদির পাশে আইমিই ছিল। ওই মেয়েটা ছিল আদির পাশে সব সময়। আছে, ভবিষ্যতেও এমন হাজারো পরিস্থিতি আসলে আইমি যে আদির পাশে থাকবে সেটা বলতে অপেক্ষা রাখে না। কিন্তু তারপর ও কোথাও একটা কিন্তু থেকে যায়। সেই কিন্তুটা নিয়ে বেশি ভয় থাকেন আজিজ চৌধুরী। আদি চুপচাপ খেতে থাকে, কোনো জবাব দেয় না। আজিজ চৌধুরী আবার প্রশ্ন ছুড়ে, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আদি, কিছু বলছো না কেন? আদি খাওয়া রেখে উঠে দাঁড়ায়, ভুক্তাবশেষ পড়ে থাকে, পানি খেয়ে বলে, আমার তো কখনো অমত ছিল না। তাহলে এভাবে জিজ্ঞেস করার কোনো কারণ দেখছি না। আমি রেডি।
আজিজ আর আলিয়ার ঠোঁটের কোনায় হাসিটা দেখার সময়ও হল না আদির। সে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে লাগল। দেখা হলো রাইনার সাথে। রাইনা বলল, কিছু বলবি আদি? আদি মাথা নাড়ায়, বলে, আমার ঘরে এসো, গল্প করব। রাইনা মাথা নাড়ায়, নিচে নেমে আসে। আদি তার ঘরে চলে যায়। রাইনাকে আজিজ আর আলিয়া ধমকে বললেন, তুমি যাবে না রাইনা, আদির সাথে অতীত নিয়ে কোনরূপ কথা বলবে না। রাইনা মুখের উপর জবাব দিল, বলতে চাইলে এতদিনে বলে দিতাম, বারবার একই কথা বলবেন না, ভালো লাগে না। আজিজ চৌধুরীর মাথায় রাগ চেপে বসে। কিছু বলার আগেই রেহান হাজির হয়। আজিজ চৌধুরীকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলে, দাদাই এবার তাহলে আইনি আমার বৌমা হবেই। আলিয়া হাসল, আজিজও হাসল, বলল, হবেই হবে, খুব মজা হবে দাদুভাই, তোমার সব বন্ধুদের এবার দাওয়াত করবে। রেহান খুশিতে হাততালি দেয়, বলে, কি মজা হবে দাদাই, তাই না? আজিজ চৌধুরী তার মাথার চুল এলোমেলো করে দিয়ে বলে, ইয়েস দাদুভাই। চেয়ার টেনে বসে পড়ে আফি। রেহানের কথা শুনে বলে, কোনো বন্ধুটন্ধু আসবে না, তোমার বন্ধুদের কি দরকার? চাচ্চুর বিয়ে হচ্ছে তোমার, তোমার নয়, তোমার হলে তখন দাওয়াত দিও। রেহানের মুখ কালো হয়ে যায়, বলে, ওকে ড্যাড, সরি। আফি হাত নেড়ে বলে, ঠিক আছে, এখন আমার সামনে থেকে যাও। রাইনার খারাপ লাগে, ছেলেটার সাথে ও কেন এভাবে কথা বলে আফি? আজিজ আর আলিয়া চৌধুরী রেগে তাকায় আফির দিকে। আফি কারো দিকে তাকায় না, গপাগপ শুধু খেতে থাকে। আলিয়া আর আজিজ চৌধুরীর বিরক্তি বাড়তে থাকে, তরতর করে। কালো সাদা মিশেল পাতলা ফ্রক, মাথার চুল গোল করে কাটা কাঁধ অবধি। গুলুমুলু চেহারাটায় অসম্ভব রকম মায়া জড়ানো। ঠোঁট দুটো ফুলিয়ে খেলনা পুতুল দিয়ে খেলছে, সাথে মিনির সাথে ঝগড়া করছে। মিনি কয়েকবার পরীর হাতে ঠোকরও দিয়েছে, যদিও গুলুমুলু হাতগুলোতে ঠোকর দেওয়া মিনির পক্ষে এক প্রকার আদর, কিন্তু পরীর কাছে তা আঘাত। ঠোকর আবার দেওয়ায় পরী চিৎকার করে কেঁদে উঠেছে। মিনিকে ধরতে চেয়েও 3বার ধরতে পারেনি। যখন ধরতে পারল মিনিকে কোনোমতে একবার 2 হাতের মুঠো দিয়ে এমনভাবে ধরেছে যাতে মিনি আর পালাতে না পারে। মিনির পালক ছিঁড়েছে, হাতের মুঠোয় এতটা শক্ত করে ধরেছে যে মুনা এসে ছাড়াতে চেয়েও পারল না। পরী রাগে এমনভাবে চেপে ধরেছে গোলাটে চোখ দুটো ধারণ করল টকটকে লালরূপ। রিপ দৌড়ে আসল, অনেকভাবে বলে ও পরীর হাত থেকে ছাড়াতে পারল না মিনিকে। মিনি চিৎকার করে চেঁচাতে থাকল, কাউকে ডাকার মতো অবস্থায় নেই সে। ঈশা দৌড়ে আসল, পরীর চেহারা দেখে সে ভড়কে গেল। এত রাগ কেন এটুকুনি একটা মেয়ের? মিনিকে জোর করে ছাড়াতে চাইলে মিনি আরও ব্যথা পাবে। ঈশা শান্তভাবে বলল, পরী ফিপিকে দিয়ে দাও মিনিকে। মিনি ব্যথা পাচ্ছে, কাঁদছে, ছেড়ে দাও। পরী ঠোঁট বাঁকাল, মিনি যেখানে ঠোকর দিয়েছে সেখানে দেখালো পরী। ঈশার মন খারাপ হয়ে গেল, বলল, উফ, তোমাকে মেরেছে মিনি, আচ্ছা আমাকে দাও, আমি খুব মারব। পরী তারপরও ছাড়ল না। এক হাতের মুঠোয় মিনির গলা, অন্য হাতের মুঠোয় মিনির ডানা। বেশিক্ষণ থাকলে মিনির কিছু একটা হয়ে যেতে পারে। ঈশা এমনটা কি করে হতে দেয়? সে ধমক দিল পরীকে, চোখ লাল করে তাকালো। পরী ফুলে ফেপে মাথা নিচু করে ফেলল। রাগে, অপমানে মিনিকে আরও জোরে চেপে ধরে ভা ভা করে কেঁদে দিল। হাত আলগা করে ফেলল। মিনি ছাড়া পেয়ে উড়ে চলে গেল দূরে। ইচ্ছেমতো বকতে লাগল পরীকে। পরীর কান্নার আওয়াজে ছুটে এল রিক। মুনাকে ধমক দিয়ে বলল, ওকে এভাবে কাঁদাচ্ছ কেন? কি হয়েছে? মুনা কাচুমাচু করে বলল, ঈশা মিনিকে ছাড়তে বলেছে তাই কাঁদছে। রিক রেগে তেড়ে এল, পরীকে কোলে তুলে নিল। পরী ঈশার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে কাঁদতে লাগল। পরী চোখের ইশারায় বলল, সরি মা। পরী যেন বুঝতে পারল, রাগে চুল টেনে ধরল রিকের। রিক আওয়াজ করে বলে, পাপা ব্যথা পাচ্ছি মা। এভাবে কেউ ধরে? পরী তার কাঁধে শক্ত করে মুখ চেপে ধরে। রিক তুলতে চাইলে আরও শক্ত করে চেপে ধরে। মাথা তুলে তুলে কিছুক্ষণ পর পর ঈশার দিকে তাকায়, আবার মুখ গুজে কাঁদে। রিপ হাতের তালু ঝেড়ে রিককে বলে, দাভাই, তোমার মেয়ের রাগগুলো ঠিক তোমার মতো, তোমার চাইতেও বেশি। আমি সত্যিই অবাক। রিক পরীকে শান্ত করতে করতে নিয়ে যায় উপরে। ঈশা তাকায় পরীর দিকে, পরী আবারও একবার তাকায় ঈশার দিকে। ঈশার চোখে চোখ পড়ায়, আবার চেপে যায় রিকের কাঁধে। থেকে থেকে কেঁদে উঠে। ঈশা শুধু অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে। এটুকুনি বাচ্চা একটা মেয়েও তার সাথে রাগ করা ছাড়ল না। রাগ শুধু সে দেখাতে পারে না। কে দেখবে তার রাগ? কার উপর দেখাবে সে রাগ? কে আছে তার রাগ দেখার জন্য? খড়খড়ে রোদ,
ঘেমে উঠেছে চৌধুরী বাড়ির দারোয়ান আনোয়ার। সিমেন্টের একটি টিলার উপর বসে রয়েছে সে, চোখে মুখে বিষণ্ণতা ছড়ানো। বোরকা পরা একটি মেয়েকে এগিয়ে আসতে দেখে তার ভ্রু কুঞ্চন হল। সে দাঁড়িয়ে পড়ল। মেয়েটি তার সামনাসামনি এসে পড়ল। এদিক ওদিক তাকিয়ে মুখ না দেখিয়ে সালাম দিল। বলল, কেমন আছেন চাচা? আনোয়ার বুঝার চেষ্টা করছেন কে সেটা বুঝার জন্য। যখন কণ্ঠটা পরিচিত মনে হল তখন তার চোখ দুটো চকচক করে উঠল। অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ঘটনা। বেশ উৎফুল্ল হয়ে আনোয়ার জানতে চাইল, ছোট বৌমনি তুমি এখানে? ঈশা জবাব না দিলে আনোয়ার মাথা চুলকায়। বলে, ঈশা মা, তুমি এখানে হঠাৎ? কি মনে করে? ঈশা তার হাতের কাগজটা আনোয়ারের হাতে গুজে দিয়ে বলল, চাচা বেশিক্ষণ দাঁড়াতে পারব না এখানে। এই কাগজটি আপনি চুপিচাপি মিনুমাকে দিয়ে দেবেন, নয়তো রাইনা আপুকে। কেউ না দেখে না শোনে মতো দেবেন। মেয়ে মনে করে আমাকে এটুকু সাহায্য করুন। আনোয়ার তাকে অভয় দিল। বলল, আচ্ছা আমি দিয়ে দেব। ঈশা আর দাঁড়াল না, ব্যস্ত পায়ে হেঁটে এগিয়ে গেল সামনে। গেইট পেরিয়ে বেরোতে দেখল একটি গাড়ি। গাড়িতে বসা আদি। ঈশা ব্যস্ত পায়ে হাঁটা ধরল। পিছু ফিরল না আর। মনের মধ্যে অজানা ভয়ে জেগে বসল। মিনুমা তাকে ফোন দেবে তো? কবে দেবে? খুব বেশি দেরি হয়ে যাবে না তো? অ্যালবামের পাতায় থাকা চিরকুটগুলো কিছুতেই হাতে পড়া যাবে না ডক্টরের। যে মন থেকে অনুভব করতে পারে না সে চিরকুট পড়ে কী বা বুঝবে? কলেজের কাছাকাছি গিয়ে সে বোরকা খুলে ফেলল। মাথার কাপড় দিয়ে মাথা ঢেকে ফেলল। বোরকা ব্যাগে ঢুকিয়ে রাখল। দূর থেকে দুটো চোখ তার এসব কাণ্ডকারখানা খেয়াল করল। উজ্জ্বল ফর্সা গায়ের রং, খানিকটা লম্বা হয়ে আসা তার চুল। হাসলে অপূর্ব সুন্দর লাগা ছেলেটির দিকে তেড়ে গেল ঈশা। মিনিকে চট করে নিজের হাতে নিয়ে বলল, রিপদা তুমি আজকে গিয়ে চুল কেটে আসবে। ভালো লাগছে না দেখতে। রিপ তার মাথায় হাত বুলিয়ে বলে, তুই বলছিস না তাই তো কাটছি না। এখন বলেছিস কেটে ফেলব। ঈশা নাক ফুলায়। বলে, ধুরোর মজা নিও না তো। আমি সিরিয়াস। তুমি কত সুন্দর। চুলগুলোর জন্য কেমন জানি লাগছে। একদম সুন্দর করে কেটে আসবে। দেখবে ঠিক আগের মতো সুন্দর লাগবে। রিপ মাথার চুলগুলোতে হাত বুলাল। বলল, আমি সুন্দর? ঈশা মিনির সাথে খেলতে খেলতে বলে, হ্যাঁ, তুমি জানো আমার বান্ধবী নীরা তোমার উপর ক্রাশ খেয়েছে। এই শোনো তুমি একটা কাজ করো। এবার প্রেমে ট্রেমে মনোযোগ দাও। তুমি চাইলে আমি লাইন ঠিক করে দেব। নীরা কিন্তু হেব্বি, কাজে কর্মে সেরা, পড়ালেখায়ও সেই। মামির মন কেড়ে নেবে। এই তুমি একবার হ্যাঁ বলো, আমি রিস্ক নিতে রাজি আছি। এবার একটু নিজেকে নিয়ে ভাবো। এসব ভবঘুরে বাদ দাও। বউ, বাচ্চার কথা ভাবো। রিপ চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে ঈশার দিকে। পুরোটা সময় নীরব থাকে। সোফায় গিয়ে বসে পড়ে। কোনো আওয়াজ করে না, কোনো শব্দ করে না। ঈশা মিনিকে নিয়ে রিপের পাশে বসে। বলে, কিছু বলছো না কেন রিপদা? রিপ আয়েশ করে বসে। ঈশার দিকে ফিরে। ঈশা চোখ ছোট করে করে তাকায়। বলে, কি? রিপ তুড়ি মেরে বলে, তোর বান্ধবী তোর মতো দেখতে? ঈশা মাথা নেড়ে বলে, না আমার চাইতে ও সুন্দর। আমি শ্যামা। রিপ আবার জিজ্ঞেস করে, তোর বান্ধবীর চোখগুলো তোর মতো? ঈশা বলে, না, আরও সুন্দর। রিপ বলে, তোর বান্ধবীর চুলগুলো তোর মতো? ঈশা এবারও বলে, ধুরোর, কোথায় আমার চুল? কোথায় তার চুল? রিপ আবার প্রশ্ন করে, তোর বান্ধবী তোর মতো করে হাসে? ঈশা মাথা নাড়ায়। বলে, একদম না, ওর হাসি মনকাড়া। রিপ আবার জিজ্ঞেস করে, তোর বান্ধবী তোর মতো অন্য কাউকে ভালোবাসে? ঈশা থমকে যায়। আমতা আমতা করে বলে, কি বললে? রিপ হো হো করে হেসে দেয়। বলে, শেষের প্রশ্নটা মজা ছিল। তোর উপর আমার অগাধ বিশ্বাস আছে। তুই আমাকে আগে জানাতি। ঈশা স্বস্তির নিঃশ্বাস ফেললে ও অস্বস্তি দানা বাঁধতে শুরু করল। আর কত মিথ্যের পাহাড় গড়বে সে? আর কত? রিপ তার আঙুল দিয়ে ঈশার গালে টোকা দিয়ে বলে, ইস্যু তুই পরীক্ষায় ফেল। তোর বান্ধবীর কপাল খারাপ। একটুও পছন্দ হয়নি আমার তাকে। তুই পরীক্ষায় পাশ করলে একটা কথা ছিল। সো তোর বান্ধবীকে বিয়েটা করা হচ্ছে না। ঈশা দাঁড়িয়ে পড়ে। বলে, রিপদা এর চাইতে ভালো মেয়ে তুমি আর পাবে না। দেখবে মামি শেষমেশ কাঠখোট্টা টাইপের বউ এনে দেবে তোমায়। রিপও দাঁড়িয়ে পড়ে। ঈশার অন্য গালে হাত দিয়ে টোকা মেরে বলে, কিচ্ছু বলবো না, তুই বাকিটা বুঝে নে। চুল কাটতে যাচ্ছি। ঈশা রিপের যাওয়া দেখে শুধু গলার স্বর উঁচু করে বলে, রিপদা অর্ধেক অর্ধেক কথা বলো কেন? তোমার কথাগুলো আমি বুঝি না।
ধপ করে কিছু একটার আওয়াজে ঈশা চমকে পিছু ফিরে তাকায়। তালহা বেগম টেবিলে পানির জগ আওয়াজ করে রেখে বলে, তুই বুঝবি ও না কোনোদিন, বুঝে লাভও নেই। ঈশা ঠাই দাঁড়িয়ে রইল, তার মাথায় চিন্তা চেপে বসল। মিনুমা চিঠিটা পেয়েছে তো, পেলে ফোন দেয়নি কেন? কলেজ থেকে ফেরার পথে ফোন কল এলিশার। এমনিতেও আজ তার মন ভালো নেই, মনটা বিষণ্ণ হয়ে আছে। নীরা অর্পির বকবকানি তার ভালে লাগছে না। দুই বান্ধবীর সাথে বহুদিন পর দেখা হয়েও তাদের সাথে আড্ডায় মনোযোগী হতে পারছে না সে। দুইজনের কাছ থেকে কিছুটা দূরে এসে ফোন ধরল সে। ওপাশ থেকে রিপের গলার আওয়াজ শোনা গেল। ঈশা কিছু বলে উঠার আগেই রিপ ওপাশ থেকে বলল, হসপিটালে চলে আয়, পরীকে নিয়ে এসেছি। ঈশার হাত কেঁপে উঠল, ফোনটা সে শক্ত করে ধরল। বলল, পরীর কি হয়েছে রিপদা? রিপ স্বাভাবিক গলায় বলল, সিঁড়ি থেকে পড়ে গিয়েছে, তুই চলে আয়। ঈশা নীরা অর্পিকে কিছু বলে না, তাড়াতাড়ি অটো ডেকে নেয়। অটোতে চেপে বলল, তোরা চলে যা দোস্ত, আমাকে হসপিটালে যেতে হবে। নীরা অর্পিকে কিছু বলার সুযোগ দেয় না ঈশা। অটো চলে। হসপিটালের কাছাকাছি যেতেই তার ফোন আবারও বেজে ওঠে। অচেনা নাম্বার, সে ধরতে চাইল না। পরপর 4বার কল আসায় সে 5বার কল ধরল। ফোন কানে দিতেই পরিচিত একটি কণ্ঠস্বর ভেসে আসে। ঈশা, মা বলছিস? আমি তোর মিনুমা বলছি, চিনতে পারছিস? ঈশা কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করে, মিনুমা, কেমন আছো তুমি? মিনু কিছুক্ষণ চুপ থেকে তারপর উত্তর দেয়, ভালো আছি। তুই কেমন আছিস? ঈশা ব্যস্ত হয়ে বলে, ভালো আছি। তোমাকে যে কাজটি করতে বলেছি করেছ? মিনু বলল, হ্যাঁ করেছি, সব চিরকুট আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। আর চিন্তা নেই। তুই এটা কেন করলি রে ঈশা? ডক্টরকে ছাড়া থাকতে শিখে গিয়েছিস তাই না? ঈশা চুপ থাকে, চোখ দিয়ে গড়াতে থাকে ফোঁটা ফোঁটা জলের নহর। বলে, তুমি একদম ঠিক কাজ করেছ মিনুমা। ডক্টরের জন্য আমি আর কোনো পথ খোলা রাখিনি। ডক্টর থাকুক তার মতো। ঈশা ব্যস্ত পায় হসপিটালের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, মিনুমা তোমাকে আমি পরে কল দেব, এই নাম্বারটা রেখো। ফোন রেখে দিয়ে ঈশা দৌড়াতে থাকে। শিশু ওয়ার্ডের দিকে চলে যায়। রিপকে কল দেয়। রিপ ফোন ধরে ওয়ার্ড নাম্বার বলে দেয়। ঈশা সেদিকে দৌড়াতে থাকে। সেই নির্দিষ্ট কেবিনে গিয়ে ঈশা থেমে যায়। মুনা, রিক আর রিপ তার দিকে ফিরে তাকায়। রিক কোনোমতে বেরিয়ে পড়ে কেবিন থেকে। বেডের উপর ছোট্ট গুলুমুলু মেয়েটি চোখ বুজে শুয়ে রয়েছে। থুতনির নিচে কাটা দাগটিতে অসম্ভব সৌন্দর্য উপচে পড়ছে। মায়া ঝরে পড়ছে। কিন্তু ঠোঁট, নাকের উপর কিসের ব্যান্ডেজ? কপালে কিসের ব্যান্ডেজ? ঈশার গাল আপনা আপনি ভিজে গেল। নার্স এসে বলল, যে কোন একজন থাকুন, বাকিরা বেরিয়ে যান। রিপ সবাইকে বলল, আমরা তো এতক্ষণ ছিলাম। ঈশা থাকুক, আমরা বাইরে গিয়ে দাঁড়ায়। সবাই বেরিয়ে যায়। ঈশা তার ব্যাগ রাখে পাশের বেঞ্চে। ধীরে ধীরে এগিয়ে যায় ঘুমন্ত মেয়েটার মাথার কাছে। মেঝেতে হাঁটু ভেঙে বসে মেয়েটির মুখের কাছে মুখ রাখে। মেয়েটির ব্যান্ডেজে মোড়ানো একটি আঙুলে চুমু দেয়। কপালে দেয়, ঠোঁটে, নাকের উপর। তার চোখের জল মিশে একাকার হয়ে যায় ছোট্ট মেয়েটির মুখে। ঈশা গালের একপাশ লাগিয়ে রাখে ছোট্ট মেয়েটির গালের একপাশে। চুপচাপ পড়তে জল তার চোখের কোনা বেয়ে ছোট্ট মেয়েটির মুখে। সে অশ্রুসিক্ত নয়নে খানিকটা ধরা কণ্ঠে উচ্চারণ করে, এই মা, আমার মা। কোথায় ব্যথা লেগেছে? কোথায়? এই দেখো আমি এসেছি। আমাকে বলো কোথায় ব্যথা লেগেছে? এই দেখোনো আম্মামা এসেছে। এই মা। কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে ডক্টর আদি চৌধুরী ফোনের ওপাশের মেয়েটিকে বলে, রাউন্ডে আছি ম্যাডাম। কিছুক্ষণ পর ডিউটি শেষ। সোজা ফিরছি আপনার কাছে। কথা বলা শেষ করার সাথে সাথে তার চোখ আটকে যায় খুব সুন্দর একটি দৃশ্যে। একটি মা মেয়ের গালের সাথে গাল লাগিয়ে আধশোয়া হয়ে আছে। মায়ের চেহারা দেখা যাচ্ছে না, না মেয়ের। ডক্টর আদি চৌধুরীর কাছে এই দৃশ্যটি অপূর্ব সুন্দর দেখালো। সে দরজার সামনে দাঁড়িয়ে উপভোগ করতে লাগল সেই দৃশ্য। ছোট্ট মেয়েটির পুরো মুখ ভিজে যায় ঈশার চোখের জলে। অন্যদিকে ডক্টর আদি চৌধুরী দরজার সামনে দাঁড়িয়ে অদ্ভুত চোখে দেখে সেই দৃশ্য। সে বন্দি করে সেই দৃশ্য ফোন দিয়ে। চেনা কণ্ঠস্বর শুনে ঈশা চট করে দাঁড়িয়ে পড়ে। আদি আওয়াজ করে ডাকে, সিস্টার। সিস্টার দৌড়ে আসে, বলে, ইয়েস স্যার, এটিই সেই শিশুটির কেবিন। আদিশা খানম পরি, ডটার অবরিক রেজওয়ান খান। ঈশা পিছু ফিরে তাকালো না সাদা এপ্রন পরিহিত ডক্টরটিকে দেখতে। ওড়না দিয়ে পুরো মুখ ঢেকে ফেলল। ঘোমটা নামিয়ে দিল। এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল।
আদি চুপিচাপি হেঁটে ছোট্ট মেয়েটির পাশে বসল। তার মধ্যেই রিপ চলে আসল। রিপকে দেখে আদি হাসল। দুজনই স্কুল লাইফের খুব ভালো বন্ধু। সময়, পরিস্থিতি, প্রয়োজনে দুইজন দুদিকে চলে গিয়েছিল। আজ নতুন করে পরিচিত হল। আদি হেসে বলল, রিপ তোর ভাইয়ের মেয়ে ঠিক তোর মতোই কিউট। রিপ হাসল, বলল, যা শালা, কিউট মিউট পরে দেখিস। আগে ট্রিটমেন্ট দিয়ে তাড়াতাড়ি সুস্থ করত আমার মাটাকে। ভালো লাগছে না কিছুই। বাসায় ফিরতে মন চাইছে না। পুরো বাসা খালি খালি লাগছে। আদি হাসল, গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে একবার তাকায়। বলে, তুই কি এখানেই থাকিস? আমাদের এলাকায়। তো আর কোথায় থাকব? দেশে কবে ফিরেছিস? এই তো কিছুদিন আগে। আদি পরীকে দেখে বলে, মারাত্মক আঘাত পেয়েছে। সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে। কেউ দেখিসনি? রিপ চুপ থাকে, কিছুই বলে না। ঈশা মুখে ওড়না গুজা অবস্থায় ডুকরে কেঁদে ওঠে। নীরবে, নিঃশব্দে, ঘুমন্ত মেয়েটির চেহারার দিকে তাকিয়ে চোখের জল ফেলে। ওড়না ভিজে যায়। ছোট্ট মেয়েটির পাশে বসে থাকা মানুষটির প্রতি আজ কেন জানি তার রাগ লাগছে। কি অদ্ভুত, সে তো রাগে না, তার তো রাগ লাগে না, কিন্তু আজ কেন এত রাগ লাগছে? এই মানুষটিই সবকিছুর জন্য দায়ী। সবকিছুর। রিপ ঈশাকে বলে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন ইস্যু? ঈশা হকচকিয়ে যায়। আদি ভ্রু কুচকে তাকায়। বলে, পেশেন্টের মা বাবা কোথায়? রিপ বলে, দাভাই আর ভাবি বাইরে আছে। ভাবির শরীর খারাপ লাগছে বোধহয়। মেয়ের জন্য কাঁদতে কাঁদতে সেও অসুস্থ হয়ে পড়েছে। আদি মাথা ঝাঁকিয়ে ঈশাকে মিন করে বলে, ইনি পেশেন্টের কে? রিপ বলে, সে ফুপি। আদি ঠোঁট গোল করে বলে, ওহহ, আমি আরও কত কিছু ভেবেছিলাম। ঈশা হকচকিয়ে যায়। এই লোক তো দেখছি তাকে চিনে ফেলেছে। রিপের হাতে সিস্টার প্রেসক্রিপশন ধরিয়ে দেয়। রিপ বেরিয়ে পড়ে। আদি সিস্টারকে বলে, সিস্টার এই বাচ্চাটাকে রিলিজ দেওয়ার ব্যবস্থা করুন। সিস্টার বেরিয়ে যায়। আদি চুপচাপ তার হাতে থাকা ফাইল কিছুক্ষণ ঘেটে দাঁড়িয়ে পড়ে। এক কোনায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকায়। ভ্রু কুঞ্চন করে তাকিয়ে থাকে। ঈশা আদির এভাবে তাকানো দেখে ভড়কে যায়। পিঠ করে দাঁড়ায়। আদি হাত নেড়ে বলে, মিস ঈশা, আপনি এভাবে মুখে কাপড় দিয়ে রেখেছেন কেন? আপনি সেই বৃষ্টি, আমি চিনতে পেরেছি কিন্তু। ঈশা চমকে পিছু ফিরে তাকায়। বলে, কিসের বৃষ্টি? আদি হাসে। দেখে মেয়েটার মুখ থেকে কাপড় সরে গিয়েছে। ফোলা ফোলা চোখ। যেভাবে কেঁদেছে নিজের মেয়ের জন্য ওকেও এভাবে কাঁদবে বলে মনে হয় না। আদির হাসি পায় মেয়েটার ঝকঝক করা চোখ আর নাক দেখে। বলে, কিসের বৃষ্টি মানে? মন কেমনের বৃষ্টি, তাই নয় কি? ঈশা চোখ মেঝেতে নামিয়ে রাখে। তোত্তারা জবাব দেয়, আপনার সাথে আমি কথা বলতে ইচ্ছুক নই। যেতে পারেন। আদি আইস করে বসে পড়ে বেডের উপর। পরীর পাশে। বলে, যদি না যাই? ঈশা কিছু বলে না। অন্যদিকে মুখ করে তাকায়। আর চোখে পরীর নড়াচড়া দেখে আদিও তাকায়। পরীকে উদ্দেশ্য করে বলে, হাই প্রিন্সেস। ঈশা দৌড়ে আসে। আদিকে ছুতে দেয় না। আদি প্রথমবার ছুতে গেল। পারল না। পরীর চোখের উপর হাত দিয়ে ঢেকে পরীকে কোলে নিয়ে নিল ঈশা। পরী ঈশার পিঠের দিকে চোখ পাকিয়ে তাকাল। পুরোটা সময় ধরে আদি হতভম্ব। ছুতে দিল না কেন? বাচ্চাটাকে তার দিকে তাকাতে দিল না কেন? ঈশা কাট কাট জবাব দেয়, আপনি যেতে পারেন ডক্টর আদি চৌধুরী। আদি অপমানবোধ করে। বলে, এক্সকিউজ মি। ঈশা তোত্তারা জবাব দিয়ে বলে, আপনি বের না হলে আমি বের হয়ে যাব। আপনি বের হবেন নাকি আমি? আদির চোয়াল শক্ত হয়ে যায়। লাল চোখে শাসিয়ে বের হয়ে যায় কেবিন থেকে। ঈশা পরীকে নিয়ে ধপ করে বসে পড়ে। এলোমেলো ভাবে কেঁদে দেয়। পরী তার ছোট ছোট আঙুল দিয়ে ঈশার মুখে আঁকিবুকি করে। ডাকে, ফিপি মিন্নি। ঈশার কান্না হাসি একাকার হয়। বলে, মিনি, মিনি আছে মা। বাসায় আছে। আমরা আর কিছুক্ষণ পর বাসায় চলে যাব। পরী তার ডাগর ডাগর চোখ দিয়ে তাকায় ঈশার দিকে। ঠোঁট দেখিয়ে দেয়। কপালের ব্যান্ডেজ দেখিয়ে দেয়। নাক দেখিয়ে দেয়। তারপর বলে, উফফ। ঈশাও যেন ব্যথা পেল। বলল, ব্যথা পেয়েছে আমার মা? পরী ঠোঁট বাঁকিয়ে মাথা নাড়ে। আঙুলে মোড়ানো ব্যান্ডেজ দেখিয়ে বলে, উফফ। গোলগাল ঠোঁট দুটো ফুলাতে দেখে ঈশা হেসে দেয়। বলে, এইটা কি আমার মা? পরী ঈশার গালে গাল লাগিয়ে রাখে। অনেকক্ষণ পর ঠোঁট তার গালে একবার লাগায়। আরেকবার তুলে ছন্দ মিলিয়ে ডাকে, আমম, আমম। ঈশার চোখ বেয়ে উপচে পড়া খুশি ঝরে পড়ে।
প্রত্যেকটা চোখের জল বলে দিচ্ছে এই জল কষ্টের নয় আনন্দের। মুনা দৌড়ে আসল পরীর কাছে। পরীকে কেড়ে নেয় ঈশার হাত থেকে। পরীকে এলোপাথারি আদর করে বলে, সব আমার দোষ, আমার ভুলের কারণে ও এত ব্যথা পেয়েছে, আমাকে ক্ষমা কর মা। পরী মুনার দিকে তাকিয়ে থাকে, আঙুল দিয়ে মুনার নাকে টোকা দেয়, গাল লাগিয়ে বলে, মাম্মা, মিন্নি। মুনা হাসে, পরীকে আদর দিয়ে বলে, মিন্নি বাসায়, এক্ষুনি যাব মিন্নির কাছে। রিক দূরে দাঁড়িয়ে দেখে পরীকে। পরী দেখার সাথে সাথে ডেকে উঠে, পাপপা, মিন্নি। রিক এগিয়ে আসে, মেয়েকে কোলে নেয়, শক্ত করে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখে। পরীও মাথা ফেলে রাখে বাবার ঘাড়ে, বলে, পাপপা মিন্নি। রিক পিঠে হাত বুলিয়ে দেয়, বলে, আমরা যাব তো মিন্নির কাছে। মিনি তো তোমার উপর রেগে আছে, তুমি মিন্নিকে মেরেছ, মিনি তোমার সাথে কথা বলবে না। পরী চেপে ধরে রিককে, রিকের শার্টের কলার টেনে ধরে জোরে, ভা ভা করে কেঁদে দেয়। রিক কান্না থামানোর জন্য বলে, না না পাপা, মজা করেছি, মিন্নি কথা বলবে তোমার সাথে, মিন্নি ভালো, পরীও ভালো, গুড গার্ল। পরী কান্না থামায়, রিকের মুখে হাত দিয়ে টোকা দিতে দিতে মুখ লাগায়, আদর করে ডাকে, পাপপা। রিক শক্ত করে জড়িয়ে ধরে পরীকে, এমনভাবে ধরেছে যেন কেউ কেড়ে নিতে না পারে। তার শক্ত ব্যক্তিত্বের মানুষ আজ কেন জানি খেয়াল করল তার দুচোখ হঠাৎ করে ভিজে উঠছে। পরী তার মেয়ে, তার ভবিষ্যৎ, তার রাজকন্যা, তার অংশ, কারো নয়। দূরে দাঁড়িয়ে ঈশা হাসে ও আবার কাঁদেও। হঠাৎ তার মনে হল পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্যের মধ্যে বাবা মেয়ের ভালোবাসার দৃশ্যটিও একটি। কি অপূর্ব সেই দৃশ্য! সবাই এগিয়ে যায়, পিছু পিছু ধীরে ধীরে হাঁটে ঈশা। কত ভাবনা তার মাথায়, রাগ মাথায় আদি কেবিন থেকে বেরিয়ে আসে, সোজা আজ বাড়ি ফিরবে। সিস্টার দৌড়ে আসে, বলে, স্যার আরও পেশেন্ট বাকি আছে, আপনি বাসায় চলে যাচ্ছেন? আদি উত্তর দেয় না, বলে, আমি চলে যাচ্ছি না, আমি ছুটি নিয়েছি। সিস্টারকে কোনো কিছু বলতে না দিয়ে আদি গটগট করে হেঁটে বেরিয়ে আসে, মাথায় রাগ চেপে বসে আবারও। ওই মেয়েটিকে দেখে যথাসম্ভব সে রাগ চেপে রাখে। ঈশা ভরকে পিছু টলে, সাইড দেয় আদিকে। আদি দাঁড়িয়ে পড়ে তীক্ষ্ণ চোখে তাকায় ঈশার দিকে। ঈশা ঢোক গিলে, বলে, কি? আদি চোয়াল শক্ত করে শুধু তাকায়, কিছু বলে না, বলার প্রয়োজন মনে করে না। ঈশা তার এভাবে তাকানো দেখে বলে, বুঝতে পারছেন না কি বলবেন? হুমকি দেবেন নাকি ধমক দিবেন? আদি তারপরও চুপ থেকে চেয়ে থাকে। ঈশা তারপর আবার হাসে, বলে, ডক্টর আদি চৌধুরী, আপনি কি জানেন আপনাকে কেউ পড়তে জানে না? আদি এবার ভ্রু কুঁচকে তাকায়, বলে, জানি, আমি এতেই এনজয় ফিল করি, আমাকে কেউ পড়ুক সেটা আমি লাইক করি না। ঈশা ঠোঁট চেপে আবারও হাসে, বলে, আপনি নিজেকে ও পড়তে জানেন না মি চৌধুরী? আদি এবার দ্বিগুণ বিস্মিত হয়ে বলে, আচ্ছা। ঈশা বলে, জি। আদি আচমকা ঝুঁকে পড়ে তার দিকে। ঈশা চমকায়, আদি গলার আওয়াজ নিচু করে জিজ্ঞেস করে, আপনি পারেন? ঈশা পিছু হাঁটে, আমতা আমতা করে বলে, আমি কিভাবে পারব? পারি না আমি। আদির রাগ যেন কোথায় উবে যায়। সে হেসে উঠে, বলে, ইউ টু মাচ লায়ার। তবে এই মিথ্যে বলার শাস্তিটাও আছে, খুব শীঘ্রই পাবেন, আমি দেব, নিজ হাতে। ঈশা অন্যরকম ভাবে বলে, যদি বলি পারি, তারপরে ও কি শাস্তি দেবেন? আদি যেন এবার চুপ হয়ে যায়, চিন্তায় পড়ে যায়, উল্টো প্রশ্ন করে বসে, সত্যি পারেন? ঈশা মজা করে বলে, খুব বব। আদি অবাক চোখে তাকিয়ে থাকে ঈশার দিকে, কথা ঘুরিয়ে বলে, আপনার নাম বৃষ্টি হলে ভালো হতো। ঈশা হাসে, বলে, কেউ একজন আমাকে সেই নামে ডাকে, আপনি ডাকবেন না প্লিজ। আদি ভ্রুকুঞ্চন করে তাকায়, বলে, ওহ, ভালো, ভালো, ক্যারি অন, আপনাকে আমি কোনো নামেই ডাকব না, প্রয়োজন মনে করছি না। ঈশা দুষ্টুমির ছলে বলে, আচ্ছা, তাহলে অনামিকা ডাকুন, কারণ যার নাম নেই তার নামই তো অনামিকা। আদি চোখ অন্যদিকে ঘুরিয়ে বলে, কিছুক্ষণ আগের মিসবিহেভ আমি ভুলিনি কিন্তু। ঈশাও তাল মিলিয়ে বলে, আমিও ভুলিনি। আদির রাগ উঠলেও সে ভান ধরে তার একদম রাগ নেই, বলে, এটুকুনি একটা মেয়ে, এত মুখে মুখে কথা বলেন কেন? ঈশা বলে, এটুকুনি মেয়েটাই অনেক কিছু পারে, যেমন ধরুন, আপনার চাইতেও বড় বড় ডক্টরের মতো বড় বড় রোগ সেরে ফেলতে পারে, মাত্র কয়েক দেখায় আপনার মতো একজন ডক্টরকে প্রেমেও ফেলে দিতে পারে, সেই প্রেমে হাবুডুবু খাওয়াতে খাওয়াতে মেরেও ফেলতে পারে।
আর এমনভাবে মারে যে সেই বেচারা এমন ভান ধরে যে সে বেঁচে আছে। আসলে তো তা নয়, সে অলরেডি মৃত। আপনার মতো। অ্যাম আই রাইট মি চৌধুরী? আদি পকেটে হাত পুরে দাঁড়ায়, চোখ মুখ উঁচিয়ে বলে, কথাগুলো কি আপনি বলেছেন? বিশ্বাস হচ্ছে না ঠিক। ঈশা গলা কাত করে একপাশে। বলে, আচ্ছা। আদি মাথা নাড়ায়। বলে, আদি এসব প্রেমে ট্রেমে কখনোই পড়ে না। মরা তো বহুদূর। আপনি যে ডক্টরের কথা বলছেন উনি বোধহয় সফট হার্টের একজন। তাই পড়ে ও মরে ও। আমি তেমনটা নয়। আমাকে তার সাথে গুলিয়ে ফেলবেন না। ঈশার মনে হল শেষের কথাটায় কিছুটা রাগ মেশানো ছিল। তার হাসি পেল। বলল, অনেক আগেই গুলানো হয়ে গেছে। আর সেই গুলানো জল খাওয়াও হয়ে গেছে। এবার শুধু। আদি ভ্রু উঁচিয়ে বলে, কি? ঈশা গলা কেটে ফেলার মতো করে হাত দিয়ে দেখিয়ে বলে, ফিনিশ। আদি আওয়াজ করে হেসে উঠে। বলে, আপনার ডক্টরের সাথে মিট করতে চায়। কিছু সাজেশন দিতে হবে। বেচারার জন্য সত্যিই আফসোস হচ্ছে। ঈশ্বস। ঈশা ঠোঁট কামড়ে হাসে। এগোতে এগোতে বলে, আমারও কষ্ট হয়েছিল। এখন হয় না। কষ্ট দিতে ভালোই লাগে। আচ্ছা। জি। ঈশা রিকশা ডেকে উঠে পড়ে। আদি ভ্রু কুঞ্চন করে তাকায়। কিছু একটা ভেবে সেও উঠে পড়ে। ঈশাকে চেপে বসতে দেখে সে আরও আয়েশ করে বসে। বলে, এত বড় স্পেস দেওয়ার জন্য থ্যাঙ্কস। ঈশা আদির দিকে তাকায় না, মুখ অন্যদিকে করে রাখে। এ লোকটা চাইছেটা কি? হুট করে তার মনে হলো এই লোকটা একসময় তাকে ছাড়া পুরো পৃথিবীটাই অন্ধকার দেখত। আজ তাকে ছাড়া সে পৃথিবীটা রঙিন দেখে। একসময় মিষ্টি মেয়েটি তার প্রতিদিনের অভ্যাস ছিল, অথচ আজ এতটা কাছাকাছি থেকেও কতটা দূরে। আজ তার খুব করে মনে হচ্ছে, সে ডক্টরের প্রিয়জন নয়, প্রয়োজন হয়েছিল। সে ভালোবাসলেও ডক্টর তাকে ভালোবাসেনি। ক্ষণিকের মোহে আটকা পড়েছিল। তার রোগটিই তাকে মিষ্টির প্রতি দুর্বল করে দিয়েছে। নয়তো কিছু নয়। এই ভালোবাসা নামক শব্দটা যায় না মিষ্টি আদির সাথে। আজ তার খুব অনুশোচনা হয়, সে কেন বিয়ে করতে গেল ডক্টরকে? সে কেন ভালোবাসতে গেল ডক্টরকে? সে কি এর চাইতেও ভালো কিছু ডিজার্ভ করত না? রিপদাকে কি বলবে সে? রিপদাকে কি করে মুখ দেখাবে? রিপদার বিশ্বাস ভরসায় সে এমনভাবে আঘাত করেছে যে আঘাত সামলানোর শক্তি রিপদার নেই। কি হবে? এই কি হবে শব্দটা ক্ষণে ক্ষণে তাকে কাঁপিয়ে তুলছে। সে খেয়াল করল তার হাত খপ করে ধরল কেউ। আবার ছেড়ে দিল। বলল, সাবধানে বসুন। পড়ে গেলে তো আমার দোষ দেবে সবাই। বলবে আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। ঈশা হাত সরিয়ে আবার হাতটার দিকে তাকায়। তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। পুরো রাস্তা দুজনের নির্বতায় কেটে গেল। কি আশ্চর্য! কিছুক্ষণ আগেই যে দুজনের বকবকানিতে মানুষ বিরক্ত হচ্ছিল, তারা পুরোটা সময় কেন এত নিশ্চুপ? খান বাড়ির সামনেই রিকশা থামাতেই ঈশা নেমে পড়ে তাড়াতাড়ি। রিকশার শিকের সাথে ওড়না লেগে যায়। তাড়াহুড়ো করার দরুন সে ওড়না এক টান দেয়। ওড়না ছিঁড়ে যায়। আদি পুরোটা সময় নীরব হয়ে দেখল। যখনই কিছু বলতে যাবে তখনই ঈশা রোষাগ্নি হয়ে বলল, সময় পাল্টেছে। 3 বছর আগের সেই আপনি পাল্টেছেন। তাই আমি ও নিজেকে না পাল্টে রাখতে পারিনি। আমিও পাল্টেছি। সবকিছু পাল্টেছে। আর আপনাদের মতো বিশাল ভূসম্পত্তির অধিকারী তথা চৌধুরী বাড়ির ছেলেদের পক্ষে কোনো কিছুই অসম্ভব না। তারা সবকিছু করতে পারে। একজনকে ঘরের বউ সাজিয়ে রাখতে পারে, অন্যজনকে রক্ষিতা বানিয়ে রাখতে পারে। মি আফি চৌধুরী যার উৎকৃষ্ট উদাহরণ। আমি এই ধরনের লোকগুলোকে আর এক ফোঁটাও বিশ্বাস করি না। আপনার সাথে এতটুকু রাস্তা এলাম। বিশ্বাস করুন আমার একটুও ভালো লাগেনি। দমবন্ধ লেগেছে পুরোটা পথ। নেক্সট টাইম থেকে আমাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। কে জানে কখন আপনাকে আমার ফাঁদে ফেলে দিই? আদি অবাকের উপর অবাক হল। বিস্ময় চরম পর্যায়ে পৌঁছাল। মেয়েটি যদি খেয়াল করত তাহলে বুঝতে পারত তার চোখজোড়ায় অসংখ্য রাগ, ক্রোধ, বিদ্বেষ ঝরে পড়ছে। ঈশা বেশ অনুরোধের সুরে বলে, আমাকে প্লিজ এড়িয়ে চলবেন, কারণ আমি পারব না, প্লিজ। অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলে ঈশা ঢুকে যায় গেইটের ভেতর। একটিবারও তাকালো না পিছু। শুধু তার কানে ভেসে আসে, আপনি কেন পারবেন না মিস ঈশা? ঈশা দৌড়ে ঢুকে পড়ে বাড়িতে। সামনাসামনি হয় তালহা বেগমের। তার কোলে কান্নারত পরি। কাঁদছে রিক তাকে তালহার কোলে দিয়ে দেওয়ায়। ঈশা ব্যাগ সোফায় রেখে ধীরে ধীরে এগিয়ে যায় পরীর দিকে। হাত বাড়িয়ে কোলে নেয় পরীকে। পরী তার কোলে ঝাঁপ দিয়ে কেঁদে কেটে বলে, ফিপফি পাপোপা, পাপোপা। ঈশা পরীকে চেপে ধরে তার বুকে। বলে, পাপা আসবে। পরী তারপর ও কেঁদে যায়।
পানিতে টুইটুম্বুর চোখজোড়া আড়াল করতে ঈশা পরীকে নিয়ে তার ঘরের দিকে হাঁটা দেয়। পরী ঈশার চুল বেশ জোরে টেনে ধরে, সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলে, পাপোপা। ঈশা এবার ডুকরে কেঁদে দেয়। পরীকে নিজের বিছানায় শুয়ে দিয়ে বলে, সবাই আঘাত করে আমায়, তুইও ছাড়লি না, তুইও সবার মতো স্বার্থপর। রিপ দৌড়ে আসে পরীর কান্নার আওয়াজ শুনে, কোলে তুলে বলে, এক্ষুনি হসপিটাল থেকে এল, আর তুই ওকে কাঁদাচ্ছি শিশু। ঈশা চোখ মুছে বলে, সবার চোখের জলের মূল্য আছে, শুধু আমার নেই রিপুদা, কারো কাছে নেই। রিপ পরীকে কোলে নিয়ে এগিয়ে আসে তার দিকে, অবাক হয়ে বলে, এসব কি বলছি শিশু, এই তুই কি কাঁদছিলি? ঈশা অন্যদিকে মুখ করে বলে, না কাঁদছি না, আমার কাঁদা বারণ। কে বলেছে আমি কাঁদছি? অনেকদিন পর ভাইয়ের সাথে আড্ডায় বসেছে আদি, তার দাভাইয়ের আচার ব্যবহার স্বভাব চরিত্র সব তার বিপরীত বলে জানে সে, কিন্তু আজ তার হুট করে মনে হচ্ছে তার দাভাইয়ের মতো হওয়া উচিত তার। তেমনটা হলে কেউ তাকে অত কথা শোনাতে পারত না, পারবে না, যেমনটা আজকাল ওকে শুনতে হচ্ছে, সহ্য ও করে নিতে হচ্ছে। আফি বেজায় খুশি ভাইকে তার সাথে তাল মিলাতে দেখে। 2-3 বার খেলায় হেরে গিয়েছে আদি। আফি হেসে বলে, আদি এসবে প্র্যাকটিস থাকা লাগে ভাই, তুই তো এসব ছুঁয়েও দেখিস না, পারবি কেমনে? আদি তেজ নিয়ে বলে, আদি সব পারে, এটাও পারবে। কিন্তু আদি নিজেই তার কথা মিথ্যে প্রমাণ করল। পরপর অনেকবার হেরে গেল আফির কাছে। আফি হেসে কুটি কুটি, আদিও হাসে, হেসে বলে, দেখবে কাল আমি তোমাকে ঠিকই হারাবো, আজ আমার মাথা ঠিক নেই, তাই পারছি না। আফি আদির দিকে বোতল এগিয়ে দেয়, বলে, এক চুমুক খা, জিতে যেতে সাহায্য করবে। আদি চোখ তুলে তাকায় আফির দিকে, বলে, আমি মদ খাই না দাভাই। আফি হাসল, বলল, তাহলে হেরে যেতে থাক। আদি চুপচাপ জুয়া খেলায় মনোযোগ দেয়, কিন্তু সে টোটালি মন বসাতে পারছে না। শেষমেশ আফির জিত হল। আফি হো হো করে হেসে পুরো ঘর মাথায় করল। আদি চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর মদের বোতলের দিকে আঙুল দেখিয়ে বলে, আমি ট্রাই করি একবার। আফি হেসে এগিয়ে দেয় বোতল। আদি এক ঢোকে অর্ধেকটা শেষ করে, বলে, এবার আমি জিতব দাভাই। আফি হেসে বলে, তাহলে খেলা যাক। খেলা মাঝপথে। আদির মাথা চক্কর দিয়ে উঠছে, সে আগের মতো ও একদম পারছে না খেলা করে উঠতে। মাথা চেপে ধরেছে এক হাতে, বোতলটা কেড়ে নিল আফির হাত থেকে। মাঝপথে খেলা রেখে সে দাঁড়িয়ে পড়ে, টালমাটাল ভাবে হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে এগোয়। আলিয়া আদিকে নিজের রুমে না দেখে আফির রুমের দিকে এগোয়। আদি বলে ডেকে ডেকে এগোতেই আদি তার সামনাসামনি এসে পড়ে, হাতের মদের বোতলটি আড়াল করে ফেলে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আলিয়া বেগম জোরে আওয়াজ করে বলে, হাতে কি আদি? আমার দিকে তাকাও। আদি চুপচাপ দাঁড়িয়ে থাকে। আলিয়ার চিৎকারে আজিজও চলে আসে, বলে, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন? আদি মাথা নামিয়ে দাঁড়িয়ে থাকে, হাতের বোতলটি সবার সামনে দৃশ্যমান করে এক ঢোকে সব খেয়ে নিয়ে বোতলটি দূরে ছুঁড়ে ফেলে, বলে, এত চেঁচামেচির কি আছে? দাভাই তো রোজ খাই, আমি আজ খেলাম, এবার থেকে রোজ খাবো। সপাটে চর বসায় আলিয়া আদির গালে। আজিজ চেঁচিয়ে বলে, কি করছো লিয়া? গায়ে হাত তুলছ কেন? আলিয়া ফোপাতে থাকে রাগে, বলে, তুমি নিজেই সবাইকে মদ না খাওয়ার জন্য জ্ঞান দিয়ে বেরাও, আর তুমি মদ খেয়ে বেরাচ্ছ। আদি কারো কথা শোনে না, সোজা নিজের ঘরে চলে যায়, ধপ করে দরজা বন্ধ করে দেয়। আফি বেরিয়ে আসে হাসতে হাসতে, বলে, আবার আমার দোষ দিও না মা, আমি কিছুই করিনি কিন্তু, আদি নিজেই এসেছে আমার কাছে। আলিয়া রক্তিম চোখে চেয়ে থাকে আফির দিকে, বলে, বাড়িতে তোমার একটা ছেলেও আছে আফি, তোমার সেদিকে খেয়াল নেই? ও কি শিখবে তোমার কাছ থেকে? আফি হেসে উড়িয়ে দেয়, বলে, যা দেখছে তাই শিখবে। আলিয়া বেগম তেরে যাওয়ার আগেই আজিজ চৌধুরী আটকায় তাকে, বলে, শান্ত হও লিয়া, আমরা সকালে আদির সাথে কথা বলবো, চলো। আফি হো হো করে হাসতে নিজের রুমে চলে যায়। এলোমেলো হয়ে বিছানা থেকে উঠেই বাজতে থাকা ফোনটি হাতে নেয় আদি। ফোন ধরে বলে, কে? ওপাশ থেকে আইমি বলে, কে মানে? কি হয়েছে আদি? কখন থেকে ফোন করছি, তুমি ফোন তুলছ না কেন? আদি খানিকক্ষণ পর তার উত্তরটা দেয়, বলে, ঘুমাচ্ছি। আইমির রাগ লাগে, বলে, ফোন দিয়ে যাচ্ছি সেই কখন থেকে, আমি টেনশনে পড়ে গিয়েছিলাম। আদি হাসে, বলে, আদির জন্য তুমি কেন টেনশন করছো? কে তুমি? আইমি অবাক হয়, বিস্ময় নিয়ে বলে,
আদি ড্রিঙ্ক করেছ? আদি মাথা চেপে ধরে উঠে বসে বলে, হ্যাঁ করেছি। তুমি করবে? আইমি রেগে ফোনটা কেটে দেয়। কেটে দেওয়ার আগে বলে, হেই টিউ আদি। আদি ফোন রেখে হো হো করে হাসে। বলে, ইমি রাগ করেছে? কিছুক্ষণ পর আবার কল আসে তার ফোনে। আদি ফোন রিসিভ করে আবার কানে দেয়। বলে, ইমি আর করব না, আর খাবো না। আইমি ফোপাতে ফোপাতে বলে, তুমি কেন ড্রিঙ্ক করেছ আদি? তুমি তো এমন না, নিশ্চয় আফি ভাইয়া দিয়েছে, তাই না? আদি বলে, না, আমি ইচ্ছে করে খেয়েছি। আমার ভালো লাগছে। আইমির প্রচণ্ড রাগ হয়। বলে, আমার ঘেন্না হচ্ছে আদি। আদি চুপ থাকে। বলে, তুমি আমাকে ঘৃণা করো, আমিও তোমায় ঘৃণা করব। তুমি আমায় ভালোবাসলে আমিও তোমায় ভালোবাসব। তুমি দূরে চলে গেলে আমিও দূরে চলে যাব। ইমি তুমি চলে যাবে? ফোনের ওপাশ থেকে শুধু ফুপিয়ে কান্নার আওয়াজ আসে। কিছুক্ষণ পর ফোন আপনা আপনি কেটে যায়। আদি ভার ভার মাথা নিয়ে বিছানা থেকে নেমে পড়ে। চোখ ছোট ছোট করে তাকায় বেডের উপর সাজানো পুতুলটার দিকে। পুতুলটাকে আজ একটু বেশিই সুন্দর লাগছে বোধ হয়। আদি এগিয়ে যায় বিছানার দিকে, আবার বালিশের নিচে পড়ে থাকা লাল বেনারসিটি টেনে বের করে। কিছুক্ষণ তাকিয়ে থাকে অপলক। শাড়ির ভাঁজ খুলে ধীরে ধীরে তার রাখা কাগজটি হাতে নেয়। কাগজটির লেখাগুলো ঠিক ওই অ্যালবামের পাতায় পাওয়া লেখাটার মতো। মিষ্টি মেয়েটা কত চালাক। কাগজটি মেলে ধরে সে। কাউকে উদ্দেশ্য করে লেখেনি চিঠিটা, কারো নাম উল্লেখ করেনি, শুধু লিখেছে, অ্যালবামের পাতায় থাকা সব চিরকুট ফেলে দেবেন, আর এই নাম্বারে ফোন দিয়ে আমাকে জানাবেন। আমি অপেক্ষায় থাকব। ইতি মিষ্টি। আদি ফোন নাম্বারটা দেখে হাসে। মিনু ফোন দেওয়ার সাথে সাথে ঈশা ফোন তুলে বলে, কেমন আছো মিনুমা? মিনু বলে, ভালো আছি। তুই কেমন আছিস? ঈশা জবাব দেয়, ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। খানিকক্ষণ পর মিনু নিজ থেকে বলে, তোর ডক্টরও ভালো আছে। ঈশা নিঃশব্দে হাসে। বলে, জানি, ভালো রেখেছি আমি তাকে। থাকার কথা। কতটা ভালো রেখেছিস? যতটা ভালো থাকলে মিষ্টিকে ভুলে থাকা যায়। আমি তো তার কাছে স্ত্রীর অধিকার নিয়ে ফিরে যাই না। সে আমাকে ডিভোর্স দিয়েছে, আমিও দিয়েছি। আমিও ভালো আছি, সেও ভালো আছে। মিনু চুপ থেকে শোনে ঈশার কথা। বলে, সে কেমন আছে? ঈশা চমকায়। বলে, কে মিনুমা? কার কথা বলছো? মিনু কণ্ঠে সামান্য রাগ এনে বলে, তুই ভালো করে জানিস আমি কার কথা বলছি। মিথ্যে বলার চেষ্টা করবি না। নিজেকে খুব নির্দোষ মনে করিস তাই না? ঈশা অসহায় জিজ্ঞেস করে, তুমি এভাবে কেন বলছো মিনুমা? আমার দোষটা কোথায়? মিনুর সোজা জবাব, তোর দোষ, তুই তাকে ছেড়ে গিয়েছিস, তাকে দূরে ঠেলে দিয়েছিস। তুই নিজের দোষে নিজেই কষ্ট পাচ্ছিস। তুই একটিবার ভেবে দেখ, তুই ঠিক কতটা অসহায়। কেউ নেই তোর। তুই নিজের অস্তিত্বটাকে বিক্রি করে দিলি। তুই নিঃস্ব। চেপে রাখা কষ্ট, আড়াল করে রাখা যন্ত্রণাগুলো আজ আবার হঠাৎ করে ফুঁসে উঠল ঈশার। সে তাকালো আশেপাশে। সত্যিই সে একা, ভীষণ একা। দূর থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। কান্নার আওয়াজটি শুনে ফোনের ওপাশে থাকা মিনু বলে, তুই এত কাছে থেকে ও শুনতে পারছিস না? অথচ দেখ আমি শুনতে পাচ্ছি। সে তোকে ডাকছে, তার মাকে ডাকছে। কি করে তুই তাকে দূরে ঠেলে দিতে পারলি রে ঈশামা? দেখ কিভাবে সে মায়ের বুক খুঁজছে, কিভাবে মায়ের আদর খুঁজছে, কিভাবে মাকে ডাকছে। মায়েরা তো সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। তুই কিভাবে সহ্য করছিস? তোর কি একটুও কষ্ট হচ্ছে না? এতটা নির্দয় কি করে হতে পারলি তুই? একটিবার শোনার চেষ্টা কর, একটিবার বুঝার চেষ্টা কর। সে তোকে ডাকছে, তার মাকে ডাকছে। তুই তার মা। ঈশা ঈশা ব্যস্ততা দেখিয়ে বলে, মিনুমা আমি তোমার সাথে পরে কথা বলবো। আমাকে মামি ডাকছে বোধ হয়। মিনু ফোন রেখে দেয়। বলে, আমি পারিনি চিরকুটগুলো ফেলে দিতে। আমি তোর লিখে পাঠানো কাগজটি আদি বাবার রুমে রেখে এসেছি। এটুকু অন্যায় আমি করলাম, আমাকে তুই ক্ষমা কর। আমি তোকে এই বাড়ির বউ হিসেবে চাই, যে করেই হোক চাই। ঈশা ফোন রেখে দিয়ে বালিশে মাথা এলিয়ে দেয়। চোখ বেয়ে আজ সে জল গড়াতে দিচ্ছে না। তারপর গড়িয়ে চলছে। কি আশ্চর্য, চোখের জলগুলো এত বেহা হয় কেন? দিন শেষে সব দোষ তার ঘাড়ে কেন? সে কেন বারবার দোষী হয়? তার অবস্থা কেউ কেন বোঝার চেষ্টা করে না? আকাশ পাতাল ভাবতে ভাবতে তার হঠাৎ ঘুম লেগে আসে। সে পাড়ি জমাতে পা দেয় ঘুমের রাজ্যে। হঠাৎ আচমকা ফোনকলের আওয়াজে আবার তার ঘুম ভেঙে যায়। বুক ধড়ফড় করে ওঠে।
বুকে হাত দিয়ে সে ঘন ঘন শ্বাস নেয়। দ্রুতগতিতে ফোন রিসিভ করে ফোন কানে দেয়। বলে, হ্যালো। ফোনের ওপাশ থেকে ভেসে আসে দীর্ঘশ্বাস। ভেসে আসে সুপরিচিত নিঃশ্বাসের শব্দ। ভেসে আসে মৃদুমধুর শ্বাসপ্রশ্বাসের ঢেউ। ভেসে আসে খুব সুন্দর একটি ডাক। মিষ্টি।